আপিস থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মে উঠতে যাব, পথে পাড়ার হরিপদ জেঠুর ছেলে শৈলদার সাথে দেখা। কিরকম একটা চিন্তিত চঞ্চলভাবে রাস্তা দিয়ে এগিয়ে আসছিল। আমাকে যেন দেখেও দেখতে পাচ্ছিল না শৈলদা। এরপর আমি ডাকলাম, আরে শৈলদা। কে? ও ঈশান, তুই? যাক, খুব ভালো হয়েছে। উফ, যা টেনশনে পড়ে গিয়েছিলাম, আজ খুব বাঁচলাম রে। শৈলদার ধরে যেন প্রাণ এলো। বুঝলাম না, কি ব্যাপার বলো তো? কিছু হয়েছে? তুমি এখানে এই সময়? ভাইরে, আমি সব বলবো। তুই আগে একটা কথা বলতো, তুই আমাকে একটা কাজ করে দিবি? শৈলদা আমার ঠান্ডায় জমে যাওয়া হাতগুলো খুব শক্ত করে চেপে ধরল। একটা বিপদে পড়ে গেছি ভাই। বিপদ? কি বিপদ? আগে তুমি একটু শান্ত হও। জল খাবে? না না, ওসবের দরকার নেই। তুই একটা কাজ কর, এই ব্যাগটাকে ধর। শৈলদার কাঁধে যে একটা মস্ত লাল ব্যাগ ঝুলছিল, এতক্ষণ পর খেয়াল হলো। ভাই, তোকে একবারটি ফুলতলি যেতে হবে আজই। আকাশ থেকে পড়লাম। সে কি গো, ফুলতলি? সে তো এখান থেকে ঘন্টা তিনেকের রাস্তা। আরে জানি ভাই, জানি। তুই কোনো মতে আজকের দিনটার জন্য আমায় রক্ষা কর ভাই। তোর বৌদির বাবা মারা গেছে, তাই তো আমাকে ওখানে থাকতেই হবে। ওমা, তাই নাকি? কিভাবে হলো এইসব? আর বলিস না ভাই, অনেক দিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিল মানুষটা। আজ হঠাৎ দুপুরবেলা। ওহো, এ তো ভারী খারাপ খবর। শোন না, তুই একটা কাজ কর, এই ব্যাগটা নে আর একেবারে ফুলতলি চলে যাবি। আমার মামা বাবুর হাতেই দিবি কিন্তু। দাঁড়া, তোকে একটা ঠিকানা লিখে দিই, দাঁড়া। শৈলদা পকেট থেকে এক বান্ডিল কাগজ বের করে তার মধ্যে একটা কাগজে খুব মনোযোগ সহকারে ঠিকানাটা লিখে দিল। 31 ফুলতলি রোড, সরফুলি, হুগলি। এই নে লক্ষ্মী ভাইটি, আর ভাবিস না, ওখানে ব্যাগটা দিয়ে আমাকে একবার ফোন করিস। শৈলদার এমন জোড়াজুড়িতে আর না করতে পারলাম না। পাড়ার দাদা বিপদে আপদে বহুবার আমাদের সাহায্য করেছে, আর একজনের মৃত্যু সংবাদ পেয়েও এইটুকু যদি উপকার না করতে পারি, তাহলে নিজেকে বড্ড নীচ মনে হবে। এখন তাহলে আসি রে ভাই, ওদিকে ওনার সব কাজ আমাকেই তো সামলাতে হবে। হ্যাঁ যাও, আমি ঠিক পৌঁছে দেব। শৈলদা চলে গেল। এতক্ষণে খেয়াল হলো প্রায় 6টা বেজে গেছে ঘড়িতে। ফিরতে ফিরতে যে মাঝরাত হয়ে যাবে, বাড়িতে একবার জানিয়ে রাখা দরকার। আজ সারাদিনই ধোঁয়াশায় ঢাকা শহরের চারপাশ, তাই ট্রেনও লেট। খানিক পরে হঠাৎই একটা ট্রেন দেখলাম ধোঁয়াশা ফুঁড়ে স্টেশনের দিকে এগিয়ে আসছে। উফ, শান্তি। কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হলো না কেন? ঠিক আছে, কোনো প্যাসেঞ্জারকে না হয় জিজ্ঞেস করে নেব। ট্রেন এসে দাঁড়াতেই দেখলাম সামনে কামরা প্রায় জনশূন্য। শুধুমাত্র একটা বৃদ্ধ লোকই হনুমান টুপি পরে জানলার ধারে বসে আছেন। এই যে শুনছেন, এই ট্রেনটা ফুলতলি দাঁড়াবে তো? লোকটা শুধু ঘাড় নাড়ল। হ্যাঁ না না বলল বোধগম্য হলো না। অগত্যা ট্রেন ছাড়ার আগেই উঠে পড়লাম। ট্রেনে ওঠার পর মনে হলো ট্রেনটা হয়তো ওই দিকেই যাবে। বাইরের দিকে তাকাতেই সামনে ঘনায়মান অন্ধকার ছাড়া বিশেষ কিছু নজরে এলো না। তাকে ভেদ করে দূর দূরান্তে দেখা যাচ্ছে ছোট ছোট ল্যাম্পপোস্টের আলোগুলো। হেডফোনটা কানে লাগিয়ে গান চালিয়ে দিলাম। একটু জিরিয়ে নি, অনেকটা পথ। তন্দ্রাটা ভাঙিয়ে দিল একটা বিরক্তিকর বিজ্ঞাপন। চোখ মেলে তাকাতেই নজর গেল ব্যাগটার উপর। আরে, ব্যাগটায় কি আছে জিজ্ঞাসা করা হলো না যে। একবার দেখবো চেনটা খুলে, হতে পারে গুরুত্বপূর্ণ কাগজ কিংবা দলিলপত্র আছে। ইতস্তত বোধ করেও বেশিক্ষণই কৌতূহল ধরে রাখতে পারলাম না। ব্যাগটাকে তুলে নিলাম কোলে। চেন খুলতেই চক্ষু চড়ক গাছ। এতগুলো টাকা, তার সাথে আবার এত গয়না। এক মুহূর্ত দেরি না করে ফোন করলাম শৈলদাকে। হ্যালো, হ্যাঁ বল ঈশান। এ তুমি কি করলে শৈলদা? আমি আবার কি করলাম? আমি ভুলবশত ব্যাগটা খুলে ফেলেছিলাম, তাই জানলাম।
তুমি আমাকে একবারও বলবে না যে এতগুলো টাকা গয়না? এই, চুপ 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 কর ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। এখন তুই এই টাকাগুলো দিয়ে আয়, আমি তোকে পরে সব বলবো। এসব আছে জানলে আমি তো এত রাত্রে কখনোই আসতাম না। আরে আমি তো জানি তুই বললে যেতিস না, তাই তো বলিনি। আর মামা বাবুর টাকাটা খুব দরকার রে, মামির শরীরটা ভালো নেই, হাসপাতালে ভর্তি। কিন্তু এতগুলো টাকা গয়না নিয়ে আমি যাব, পথে যদি চোর ডাকাতের খপ্পরে পড়ি? অত চিন্তা করিস না তো, তুই সাবধানে যা, কিছু হবে না। কেটে গেল ফোনটা। শৈলতা যতই বলুক, তা অজানা একটা আতঙ্ক ক্রমেই আমায় গ্রাস করলো। এই নির্জন কামরায় কিছু বিপদ আপদ ঘটলে? প্ল্যাটফর্মের সামনে ট্রেনটা থামতেই দৃষ্টি পড়ল দরজার দিকে। একটি মেয়ে এক গাদা লাগেজ নিয়ে কামরায় উঠল। আমি আবার নিজের মতো কানে হেডফোনটা লাগিয়ে বসে পড়লাম। হঠাৎই কে যেন এক টানে আমার হেডফোনটা খুলে দিল। সেই কখন থেকে ডেকে চলেছি আপনাকে, আপনার কোনো হুঁশ নেই? ওহ, সরি সরি, বলুন কি বলছেন? দেখুন না, এতগুলো ব্যাগ নিয়ে উঠেছি, এগুলো একটু র্যাকে তুলে দিলে আমার খুব উপকার হয়। ওহ, এই ব্যাপার, দাঁড়ান আমি তুলে দিচ্ছি। ব্যাগগুলো তুলে দিয়ে ফের সিটে এসে বসলাম দুজনে। আমায় মাফ করবেন, একটু রুড হয়ে গিয়েছিলাম। আসলে এতগুলো ব্যাগ। আরে ঠিক আছে ঠিক আছে, আমি কিছু খারাপ ভাবিনি। তা কোথায় নামবেন আপনি? আমি তো নবগ্রাম, আর আপনি? আমি ফুলতলি যাব। ফুলতলি? সে তো এই লাইনে নয়। কি? এই ট্রেন ফুলতলি যাবে না? মাথায় বজ্রাঘাত হলো। এক প্রহর ধরে বসে আছি, একবারের জন্য খেয়াল করলাম না স্টেশনের নামগুলো। চিন্তিত হবেন না, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি? কিভাবে? আপনি আমার সাথে নবগ্রামে নেমে চলুন, আমি আপনাকে রাস্তা বলে দেবো ফুলতলি যাওয়ার। মেয়েটাকে তো বিশ্বাসযোগ্য বলেই মনে হয়। রাতও বেড়ে চলেছে, উনার দেখানো পথে না গিয়ে তো অন্য কোনো উপায়ও দেখছি না। আমি যাব। আরে আপনার নামটা যে জানা হলো না। আমার নাম হিয়া। আর আমি ঈশান বোস, তাই তো? আপনি কি করে জানলেন? আপনার আই কার্ডে জল জল করছে নামটা। দেখেছেন, আমি একদম ভুলে গিয়েছিলাম। ট্রেন খানিক এগোনোর পরেই নবগ্রাম স্টেশন চলে এলো। আমরা দরজার কাছে এসে দাঁড়ালাম। তখনও ওই বয়স্ক লোকটা বসে ঢুলছিল ওই সিটে। কি আর বলবো, সবই আমার কপাল। নবগ্রাম স্টেশনে ট্রেন থামতেই নেমে পড়লাম দুজনে। কুয়াশা ঘেরা নির্জন স্টেশনে একটাও মানুষ নেই। কি এত ভাবছেন? আসুন। হ্যাঁ যাই। আসলেই শীতের রাতে কখন ফুলতলি পৌঁছবো সেটাই ভাবছি। বাদ দিন, বরং আপনার দুটো ব্যাগ দিন তো আমায়। অতগুলো ব্যাগ আপনি একা নিতে পারবেন না। আচ্ছা, বেশ। এরপর আমরা দুজনই প্ল্যাটফর্মের সিঁড়ি দিয়ে নেমে এলাম। চলুন, আপনাকে ষষ্ঠীতলা অবধি পৌঁছে দিয়ে আসি। ওখান থেকে নিশ্চয়ই কোনো না কোনো একটা গাড়ি কিংবা ভ্যান পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ফুলতলি থেকে আজ আর ফিরতে পারবেন না। ফিরতে গেলে কিন্তু রাত কাবার হয়ে যাবে। ওই ভয়তেই আছি জানেন। কাল আবার অফিসে জরুরি মিটিং, কি যে করি। বাই দ্য ওয়ে, আপনি এত ব্যাগপত্র নিয়ে এত রাত্রে কোথা থেকে ফিরলেন? ওই তেমন কিছু না, এ আমার নিত্যদিনকার কাজ বলতে পারেন। আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। তবে কিছুক্ষণ আগে যে ভয় আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, তা এখন অনেকটা দূর হয়েছে। তা আপনি কোথায় চললেন? আর কি বলি আপনাকে দুঃখের কথা। পাড়ার এক দাদা এই ব্যাগখানি দিয়ে বললে ওর এক আত্মীয়ের বাড়ি পৌঁছে দিতে হবে আজই। বুঝলাম। সামনেই ষষ্ঠীতলা, গাড়ির চালককে বলবেন নিমতলা স্টেশন যাব। ওখান থেকে আপনি ফুলতলি যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। আপনার ব্যাগটা সাবধানে রাখবেন কিন্তু। কেন? মানে চোর ডাকাতের ভয়টা আছে নাকি? বাবা, আপনি তো দেখছি খুব ভীতু। এই যে ষষ্ঠীতলা এসে গেছি। গাছপালা দিয়ে ঘেরা 3 মাথার মোড়ে এসে দাঁড়ালাম আমরা। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম তখন 8:30 মতো হবে। ওই দেখুন, আর চিন্তা নেই। সত্যি একটা টোটো এদিকেই আসছে। না ডাকতেও আমাদের সামনে এসে দাঁড়ালো টোটোটা। কোথায় যাবেন বাবু? হিয়া আমাকে কিছু বলতে দিল না। উনি নিমতলা যাবেন, ঠিক মতো পৌঁছে দেবেন কিন্তু।
উনি এখানের কিছু চেনেন না। আমি ঠিক পৌঁছে দেব, চিন্তা করো না মা। কিন্তু টাকা পয়সা? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। নিন, উঠে পড়ুন। টোটোতে উঠে হাঁপ ছাড়লাম। টোটো চলতে শুরু করেছে ধীরে ধীরে। ধন্যবাদ হিয়া, ধন্যবাদ। আজ হিয়া না থাকলে কি যে হতো কে জানে। আরে ব্যাগটা সর্বনাশ, মনে হয় তাড়াহুড়োতে ব্যাগটা ওর সাথে অদল বদল হয়ে গেছে। এটা তো হিয়ার ব্যাগ। এই যে টোটোটা দাঁড় করান, টোটোটা দাঁড় করান এক্ষুনি। দয়া করে টোটোটাকে ওদিকে ঘুরিয়ে নিয়ে চলুন না। ওই মেয়েটির সাথে না আমার একটা ব্যাগ অদল বদল হয়ে গেছে। টোটো তো ওদিকে যাবে না। কেন যাবে না? আমি টাকা দেব, চলুন। ভালো করে একবার দেখুন, হয়তো ব্যাগটা এখানেই আছে। আশ্চর্য, আরে বলছি নেই আমার ব্যাগ আমি চিনব না। কি যে বলেন আপনি। তারপর নিজেরই কেমন সন্দেহ হলো, অন্ধকারে আমি ভুল দেখছি না তো। ব্যাগের চেন খুলতেই হাড় হিম হয়ে গেল। এ কি দেখছি আমি? একটা কাটা হাত, গয়নায় ভর্তি, মুঠোতে এক গোছা টাকার বান্ডিল। টোটো লোকটা অদ্ভুত ভাবে হেসে উঠল। কি পেলেন? পেলেন আপনার টাকার গয়না? তৎক্ষণাৎ ব্যাগ ফেলে দিয়ে টোটো থেকে নেমে পড়লাম। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলাম ওই নির্জন পথ ধরেই। খানিক পরে এসে পৌঁছলাম স্টেশনের সামনে। কি দেখলাম আমি! কি বিভৎস দৃশ্য! ওই হাত কার, আর ওই গয়না, টাকা পয়সা! হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মে উঠে এলাম সিঁড়ি দিয়ে। রাত আরো বেড়েছে, আতঙ্ক ক্রমশ গ্রাস করছে আমায়। ধুধু কুয়াশায় ঢাকা এক রাশ কালো অন্ধকারের মাঝে একটাও প্রাণের চিহ্ন নেই। ভীত সন্ত্রস্ত আমি কোনো মতে হাঁপাতে হাঁপাতে এসে বসলাম প্ল্যাটফর্মের সিটে। তড়িঘড়ি শৈলতাকে ফোন করলাম। ফোনটা নট রিচেবল বলছে কেন? কি করব, কিভাবে ফিরবো, কিচ্ছু বুঝতে পারলাম না। এতগুলো টাকা গয়না, আমার সাথে চুরি না ডাকাতি হলো, নাকি অলৌকিক কোনো ঘটনা ঘটলো আমার সাথে, সেও বোধগম্য হলো না। হঠাৎই পাশে কাউকে যেন অনুভব করলাম। বিয়ের সাজে এক নারী। ওর পাশে দেখতে পেলাম আমার সেই হারিয়ে যাওয়া ব্যাগটা। কি এই ব্যাগটাই খুঁজছিলেন তো? হিয়া, আপনি এই সাজে? কি ব্যাপার? ভুলবশত আমার ব্যাগটা আপনার কাছে চলে গিয়েছে, দয়া করে ওটা ফিরিয়ে দিন। আর আপনার ব্যাগটা? আমার ব্যাগ? ওই টাকা গয়নার মায়া ত্যাগ কর, আর এই মুহূর্তে চলে যা এখান থেকে, চলে যা। মানে ওই টাকার গয়নাগুলো আমাকে এক্ষুনি দিয়ে দিন। আচ্ছা, তাই নাকি? তার মানে তুই বাঁচতে চাস না? মরবি বলেই যখন ঠিক করেছিস, তবে আর তোকে কে বাঁচায়? সাহস করে এগিয়ে গেলাম ওর দিকে। কেড়ে নেওয়ার জন্য যেই ব্যাগটা ধরেছি, একটা ঝোড়ো হাওয়ায় ওর মুখের থেকে চেলিটা সরে গেল। কি ভয়ানক সেই মুখ! মেয়েটির গলা থেকে মাথাটা আলাদা হয়ে হাওয়ায় ভাসছে। ব্যাগ সমেত কঙ্কন পড়া হাতটাও দেহ থেকে আলাদা হয়ে ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। পিছু উঠতে শুরু করলাম। দুপা পেছোতে না পেছোতেই সজোরে ধাক্কা খেলাম। ঘুরে তাকাতেই দেখলাম টুপি পরা সেই ট্রেনের বৃদ্ধকে। এ কি আপনি? তার এক ধাক্কার আঘাতে হুমড়ি খেয়ে পড়লাম প্ল্যাটফর্মের মেঝেতে। ঘুরে তাকাতেই দেখি ওই দুই বিভৎস চেহারার অশরীরী আমার দিকে ধেয়ে আসছে। পলকে মেয়েটি তার ওই লম্বা হাত দিয়ে আমার গলাটা টিপে ধরল। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আমি আপনাদের কি ক্ষতি করেছি? কি আপনারা? ওই নরপিশাচটার হয়ে কাজ করছিস, ওর ওই পাপের টাকা গয়না পাচার করছিস।
আর তারপরেও বলছিস তুই কিচ্ছু করিসনি? কি বলছেন, কি বলছেন আপনারা এসব? এ সৈধতার টাকা, বাপের টাকা হতে যাবে কেন? এসব সত্যি? আমি তো এসবের কিছু জানি না। আমাকে আমাকে দয়া করে ছেড়ে দিন আপনারা। হিয়া, ওকে ছেড়ে দে মা, ছেড়ে দে। হাতটা সরিয়ে নিতেই এরপর দেখলাম মেয়েটির দেহ কুয়াশার মধ্যে কোথায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ক্রমশ। দাঁড়ান, দাঁড়ান, আমি জানতে চাই কি অন্যায় হয়েছে আপনাদের সাথে। বলুন, বলুন দয়া করে। ঘন কুয়াশার ভিতর থেকে ভেসে এলো মেয়েটির অদ্ভুত কান্নার স্বর। ও আর কিছু বলবে না, বড় কষ্ট পেয়ে মরেছে। পৃথিবীর সকল মানুষের প্রতি ওর বড় ঘৃণা। আমার মেয়েটাকে নিয়ে আমি আর ওর বাবা বছর 2 আগে এই শহরে আসি। সেখানে শৈলর সাথে আমাদের দেখা হয়। আমরা একটা ভাড়া বাড়ির সন্ধান করছিলাম। শৈল বলল নবগ্রামে নাকি ওর একটা বাড়ি আছে। ও সস্তায় বাড়ি ভাড়া দিতে চাইলে আমরাও রাজি হয়ে যাই। টোটো চালিয়ে ওর বাবার সংসার চলতো, দিব্যি চলছিল। মাসখানেক আগে একটা অ্যাক্সিডেন্টে আমার ছেলেটাও চলে গেল। মা বাপ মরা, এই নাতনি আমার একমাত্র আশা। ঠিক করলাম মেয়েটার বিয়ে দিলে আমি নিশ্চিন্ত হয়ে মরব। আমার সারা জীবনের সঞ্চয়ের এই কটা টাকা আর ওর ঠাকুমার রেখে যাওয়া কিছু গয়না, এইগুলোই ছিল আমাদের শেষ সম্বল। আর 3 দিন পর ছিল মেয়েটার বিয়ে। সেদিন সন্ধেবেলা হিয়ামা কত আনন্দ, কত উচ্ছ্বাস নিয়ে পড়ে দেখবে বলে সেই বাক্সখানা খুলতেই দেখে না আছে টাকা, না আছে গয়না। খেয়াল পড়লো সকালেই তো শৈল এসেছিল ভাড়া নিতে। ওই ঘরেও একাই ছিল কিছুক্ষণ। টাকা গয়না যে ওই সরিয়েছে তা বুঝতে আমার আর বাকি রইল না বাবা। খবর পাঠালাম শৈলকে। শৈল এলো সেদিন রাত্রি। শৈল অস্বীকার করায় আমি ওকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেই ও আমাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে বাইরের দরজার দিকে এগিয়ে গেল। হিয়া মা বাধা দিতে গেলে ও হিয়ার গলা টিপে ধরে। আমি ওকে বাঁচাতে গেলে শৈল টেবিলের ওপরে থাকা ছুরি দিয়ে আমাকে আর হিয়াকে খুন করে। তারপর আমাদের দেহগুলোকে দুমড়িয়ে মুচড়িয়ে কেটে ব্যাগে ভরে নদীর জলে ভাসিয়ে দিল। শৈল এখন ওই টাকা আর গয়নাগুলো ফুলতলিতে ওর পার্টনারের কাছে পাচার করতে চাইছে। শুনতে শুনতে আমার চোখ জলে ঝাপসা হয়ে এলো। আবছা চোখে কুয়াশায় মিলিয়ে যেতে দেখলাম লোকটিকেও। শৈলতা এত নির্মম, এত নীচ আমি কল্পনাও করতে পারিনি। নিশ্চয়ই শহর ছেড়ে পালানোর মতলব করছে। ওনারা ছেড়ে দিলেও আমি ওকে ছাড়বো না। ভোরের প্রথম ট্রেন কুয়াশা ভেদ করে স্টেশনে এসে দাঁড়ালো। আমার সামনে অনেক বড় লড়াই। আমি আসছি।